রাজপথে আমাকে যেমন দেখা যায়, আসলে বাস্তবে আমি অনেক ভীতু। অনেক বড় একটা অ্যাটাক হয়েছিল আমার ওপর। বিলের ভিতরে ঘুমিয়েছি, কেমন জানি একটা লোমের মতো নরম এরকম তুলতুলে দেখি যে আমার পাশে শিয়াল শুয়ে আছে। আমি চিৎকার দিয়ে উঠছি। সন্তান হিসেবে নিজেকে আমার কাছে দোষী মনে হয়। আমার মা আমার জন্য মারা গিয়েছে। আমার চোখের সামনে জিল্লুরকে গুলি করা হয়েছে, আমি দেখেছি। পোকামাকড়ের সঙ্গে আমাকে রাখা হয়েছিল জেলে। আমার অনেক দুর্বিষহ জীবনযাপন করেছি আমি। দাবানল চলছে, মানে আগুন। আমি ভয়ে ওই ঝুপড়ির ভেতরে লুকিয়েছিলাম। যেখানে রাত সেখানেই কাজ। হাসিনার পতন ঘটাতে হবে, এটাই ছিল মূল লক্ষ্য। ধোঁয়া কিচ্ছু দেখতে পাই না, দম বন্ধ হয়ে আমি প্রায় মারাই গেছিলাম ওখানে। আপনার রাজনৈতিক ক্যারিয়ার শুরুর দিকের গল্পগুলো জানতে চাই, এবং মেয়েরা তো আসলে সাধারণত রাজনীতিতে আসে না, তো আপনার কি চিন্তা থেকে মনে হলো যে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করা যায়, এটি একটু যদি বলতেন। একদম আমার কৈশোরে যেতে হবে। আমি যখন যখন বোঝা শিখেছি, এটা বোধহয় 91 হবে, তখন আমার অনুপ্রেরণা, যাকে আমি ছোটোবেলা থেকেই হৃদয়ে লালন করতাম, আসলে ওনাকে ভালোবেসেই এই রাজনীতিতে আমার পদার্পণ করা। তারপর যখন আমি কলেজ জীবনে পা রাখলাম, তখন থেকেই মূলত ছাত্র রাজনীতি একটু একটু করে শুরু হয়েছিল গাবতলী কলেজে। স্বপ্ন দেখেছি যে ম্যাডামের মতো হব। ম্যাডাম যেভাবে আপোষহীন রাজনীতি করে, আমিও ওইভাবে করার চেষ্টা করেছি। ছাত্র জীবন থেকে শুরু। এর মধ্যে আমি বিবাহিত জীবনে এসেছি, তখন একটু স্টপ ছিলাম। আবার মা হয়েছি, তখন স্টপ ছিলাম। কিন্তু 111-এর পর থেকে একদম সক্রিয় রাজনীতি শুরু করেছি। ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে যে আপনি প্রিজন ভ্যানে যাচ্ছেন হাজতে, এবং সেখানে আপনি বলছেন যে আমার বাচ্চার পরীক্ষা আছে। সেই ঘটনাটা একটু জানতে চাচ্ছিলাম, কি ঘটেছিল আসলে সেই দিন? ঢাকা বিভাগীয় সমাবেশ, আমরা রাজশাহী সমাবেশ করে আমি ঢাকাতে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে দেখি ওই সময় ফ্যাসিস্ট সরকারের দাবানল চলছে, মানে আগুন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই আমাদেরকে বলেছিলেন যে মেয়েরা পার্টি অফিসের ভিতরে যাও। তো আমরা পার্টি অফিসের ভিতরে গিয়েছিলাম। গিয়ে আমরা অনেকক্ষণ সারাদিন প্রায় অবস্থান করেছি। বাইরে তখন একটু পরপরই পুলিশ টিয়ার সেল ছাড়ছিল, গুলি ছাড়ছিল। এর মধ্যেই পুলিশ আমাদেরকে তালা ভেঙে একেবারে বের করে নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন তো আমার বাচ্চা সহ আমি গ্রেপ্তার আমাকে করা হলো। তখন ওর পরীক্ষা ছিল পরের দিন, ও তখন ক্লাস 8-এর ছাত্র। পরীক্ষা ছিল তখন। আমি এখন কি করব? আমি তখন কি বলবো, সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলাম যে আমার ছেলেটার পরীক্ষা, ওকে ছেড়ে দিতে বলেন, এরকম বলছিলাম। পারিবারিকভাবে আসলে আমি অনেক সাপোর্ট পেয়েছি, আমার পরিবার আমার সঙ্গে ছিল। সবচেয়ে দুঃখের কথা হলো, যখন আমাকে এই প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল, আমি যখন বাচ্চার জন্য খুব কাকুতি মিনতি কান্নাকাটি করছিলাম, ওই দৃশ্যগুলো দেখে আমার মা আসলে স্ট্রোক করে মারা গিয়েছিল। আমি আমার মাকে সুস্থ মানুষ রেখে গিয়েছিলাম। জেল থেকে ফিরে এসে আমি কবর দেখেছি। প্রায় 94-95 দিন পরে আমি জেল থেকে বের হয়ে কবর দেখেছি আমার মায়ের। এটি আমার জন্য আসলে অনেক বড় একটা শোক ছিল। মারা তো সবাই আমরা যাবই, কিন্তু আমার মা আমার, মানে আমি সারা জীবন সন্তান হিসেবে নিজেকে আমার কাছে দোষী মনে হয় যে আমার মা আমার জন্য মারা গিয়েছে। আমার মায়ের অন্তিম শেষ যাত্রায় আমি থাকতে পারিনি, দেখতে পারিনি। আপনার কারাবাসের যেই দিনগুলো ছিল, সেই দিনগুলোর গল্প আসলে আমরা জানতে চাচ্ছি, যে সেই দিনগুলো কত কঠোর ছিল আপনার জন্য। সেই স্মৃতির কিছু মুহূর্ত যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনি। জেলে আমার অনেক দুর্বিষহ জীবনযাপন করেছি আমি। আমাকে অনেক নির্যাতন করা হয়েছে। পাপিয়া নামে একটা মেয়ে ছিল, তাদের সঙ্গে মানে আমার একবার জেলখানায় একটু বাকবিতণ্ডাও হয়েছিল। সেটাকে কেন্দ্র করে আমাকে অনেক সাজা দেওয়া হয়েছিল। আমি অনেক ছেলেও থেকেছি জেলখানায়। পোকামাকড়ের সঙ্গে আমাকে রাখা হয়েছিল। বাথরুমের দুর্গন্ধযুক্ত জায়গায় আমাকে রাখা হয়েছে। শারীরিক মানসিক সব কিছু মিলিয়ে আসলে খুবই কষ্টের মধ্য দিয়ে আমার জেল জীবনটা আমি অতিবাহিত করেছি। মানে রাজপথে আমাকে যেমন দেখা যায়, আসলে বাস্তবে আমি অনেক ভীতু। হ্যাঁ, আমি তেলাপোকাকে ভয় পাই, টিকটিকি ভয় পাই, পোকামাকড়কে অনেক ভয় পেতাম। তো জেলে আমাকে ছেলে রাখা হয়েছিল। ওখানে মানে পোকামাকড় তো ছিলই, একেবারে বিষধর একটা পোকামাকড় বিচ্ছু আমাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ, আমি আসলে খুব ভয় পেয়েছিলাম। এত জোরে চিৎকার করেছিলাম যে পুরা জেলখানা সবাই ঘুমিয়ে পড়েছিল। আমার চিৎকারে সবাই জেগে গিয়েছিল। আর আমি এত ভয় পেয়েছিলাম যে আমি ভয়ে কয়েকদিন মানে আমার কোনো সেন্স ছিল না। আমি মেডিকেলে আমাকে
পাঠানো হয়েছিল। এই যে আপনি রাজপথে ছিলেন, তখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছিলেন কিনা? আমাদের যে রাজনৈতিক জীবন, এটি আসলে অনাকাঙ্ক্ষিত পজিটিভ কিছু এখানে নেই। আমরা যে দুঃসময়গুলো পার করেছি, একদিকে ছিল হায়েনা সরকারের যারা সন্ত্রাস ফ্যাসিস্ট তাদের ভয়, অন্যদিকে ছিল পুলিশের ভয়। আমরা ঘরেও থাকতে পারিনি, বাইরেও আমরা নিরাপদ ছিলাম না। ওই কঠোর সময়গুলোতে প্রতিবেশী আত্মীয় স্বজন একটু ভিন্ন চোখেই দেখতো সবাই। যখন পুলিশের অনেক হামলা, অনেক মামলা নিয়ে যখন ছিলাম, এমনও হয়েছে যে আশ্রয় পাইনি কোথাও, কিবা আমাকে সহযোগিতা করবে, তারা পুলিশের হয়রানি হবে ভেবে আসলে এটুকু আমি কারো কাছ থেকে এইটুকু সহযোগিতা পাইনি। রাতের পর রাত বাইরে থাকতে হয়েছে। একটা সময় আমি তাঁবু কিনেছিলাম, বাইরে থাকতে হয়। আত্মীয় স্বজনও ক্লান্ত হয়ে গেছে এবং তারা পুলিশের হয়রানিকে ভয় পেত, মানে কেমন জানি একটা হতো। তা আমি সেটা ভেবে যে ঠিক আছে, আমার এই কষ্ট, আমি আর কাউকে কষ্ট দিব না, যেখানে রাত সেখানে কাজ। একদিন হয়েছে কি, আমরা একটা বিলের ভিতরে আমি ঘুমিয়েছি। এটা আমার জীবনের, এটাও একটি ভয়, আমার জীবনে অনেক বড় একটা অ্যাটাক হয়েছিল আমার ওপর। বিলের ভিতরে ঘুমিয়েছি, শীতের রাত ছিল, কম্বল পেঁচিয়ে একেবারে গা মাথা জুড়ে আমি ঘুমিয়েছি। ক্লান্ত শরীর, টেনশন, ঘুমিয়ে গিয়েছি। তো ঘুমের মাঝখানে আমি আমার দেখি কেমন জানি একটা লোমের মতো নরম এরকম তুলতুলে। আমি দেখি আমার পাশে আমি দেখি কী রে এটা কী, মোবাইলে লাইট জ্বালিয়েছি, যে দেখি যে আমার পাশে শিয়াল শুয়ে আছে। আমি চিৎকার দিয়ে উঠছি, জনশূন্যহীন আমার চিৎকার, কি কষ্টের, মানে কি যন্ত্রণার, কি ভয়ের একটা আমার, ওটি ভাবলেও আসলে আমার চোখে জল এসে যায়। এতটাই কষ্ট করেছি আমি, এতটাই মূল্য আমাকে দিতে হয়েছে। তখন কোনো সময় মনে হয়নি যে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবলেন? না, এটা কখনোই মনে হয়নি। প্রতিদিন প্রতি মুহূর্তে আরও নিজেকে নতুন করে তৈরি করেছি। ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে হবে, এটাই ছিল মূল লক্ষ্য। যতবার জীবনে বিপদ এসেছে ততবার নিজেকে নতুন করে তৈরি করেছি যে দেশকে হায়না মুক্ত করতে হবে, বেগম খালেদা জিয়ার পাশে থাকতে হবে, আমরা আমাদের নেত্রীকে ছেড়ে যাব না। যতদিন এ দেশ হায়না মুক্ত না হবে, ফ্যাসিস্ট মুক্ত না হবে, ততদিন আমি রাজপথে থাকব। আমি কিন্তু থেকেছি। যখন জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে, আমি আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে জুলাই থেকে শুরু করে একদম সরকারের পতন, ওই হায়েনা সরকারের পতন হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমি মাঠে ছিলাম। আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, পুলিশের মুখে, গুলির মুখে দাঁড়িয়েছি। ওখানেও একটি দৃশ্য আমার ঘটেছিল, আমার জীবনে একটি নির্মম ঘটনা ঘটেছিল। আমাদের গাবতলীতে জিল্লুর নামে একটি যুবদল নেতা মারা গিয়েছিল। আমার মানে ও আর আমি খুব কাছাকাছি দূরত্বে ছিলাম। আমি দৌড় দিচ্ছিলাম, হ্যাঁ, পুলিশের গুলিতে দৌড় দিচ্ছিলাম, দিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার মানে পদদলিত হওয়ার মতো অবস্থা। পাশে ছিল আইল্যান্ড, আমি হামাগুড়ি দিয়ে সেই আইল্যান্ডে উঠেছি। এর মধ্যে দেখি পুলিশ গুলি করছে। ওখানে আমার চোখের সামনে জিল্লুরকে গুলি করা হয়েছে, আমি দেখেছি। অনেক গাছ ডাল এগুলা কাটা ছিল। আমি তখন ওই গাছের ঝুপড়ির ভিতরে আমি লুকিয়ে গিয়েছিলাম। আমার পাশ দিয়ে ওই সময় যুবলীগ, ছাত্রলীগ, ওই সন্ত্রাসীরাও আমার পাশে দিয়ে দৌড়ে গেছে, পুলিশরাও দৌড় দিয়ে গেছে। আমি ভয়ে ওই ঝুপড়ির ভেতরে লুকিয়েছিলাম। পরে ওখানে তো টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, চোখের ধোয়া কিচ্ছু দেখতে পাই না, দম বন্ধ হয়ে আমি প্রায় মারাই গেছিলাম। ওখানে কোর্টে আমাকে হামলা করা হয়েছিল। এখানে কারণ ছিল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে নিক্ষেপ করতে চেয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। আমি তার প্রতিবাদ করেছিলাম, সেটার কাউন্টার একটা বক্তব্য আমি দিয়েছিলাম। আমি আসলে এই রাজনীতিতে অনেকবার মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে আমি আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। এটি অনেকবার আমার ক্ষেত্রে হয়েছে, অনেকবার। আমি কখনো আমার সন্তানকে নিয়েও ভাবিনি, কখনো আমার পরিবারকে নিয়ে, এগুলো কখনো আমার মাথায় আসেনি। আমি আসলে আপাদ মস্তক একজন খালেদা জিয়া ভক্ত একজন মানুষ। ওনার প্রেমেই আমি ছিলাম মগ্ন, আসলে আর অন্য কিছুতেই আমার ওরকম সুযোগ হয়নি অন্য কিছু চিন্তা করার। পরিবার আমার দুর্দিনও আমার পাশে ছিল। এখনও আসলে আমার এই স্বীকৃতি, আমার এই ত্যাগের স্বীকৃতি পেয়ে আমার পরিবার অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বাসিত। আমি একজন নারী, আমার নারীদেরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। নারীদের নিরাপত্তা, নারীদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা, নারীদের নির্যাতন, সব মিলিয়ে নারীদের জন্যই কাজ করতে চাই। আমি নারীদের পাশে থাকতে চাই সবসময়।
এবং নারীদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা নারীকে নারী না ভেবে, পুরুষকে পুরুষ না ভেবে আমরা আসলে মানুষ ভাবতে চাই, আমরা একজন মানুষ হয়ে উঠতে চাই।